সিন্ডিকেট দৌরাত্ম্য থেকে প্রমোটিং রাজের জেরে বেলঘরিয়ায় তৃণমূলের পার্টি অফিসে হামলা বলে পুলিশ সূত্রে দাবি। নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও উঠে আসছে, জানিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল বিজেপির চাপানুতর। মদন মিত্রের ডান হাত আর বাঁ হাতের লড়াই, সাধারণ মানুষ কোথাও নাই, মারাও যাচ্ছে, হয় ডান হাত নয় বাঁ হাত। বিজেপির গুন্ডাবাজি তো সব জায়গায় সবাই দেখতে পাচ্ছে। বিজেপি গুন্ডাগাড়ি করে, বিজেপির বিজেপি এগুলো কোয়ালিটি। সিন্ডিকেট দৌরাত্ম্য, প্রমোটিং রাজ আর তার জেরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বেলঘরিয়ায় তৃণমূলের পার্টি অফিসে দুষ্কৃতী হামলা নেপথ্যে উঠে আসছে এরকমই নানা অভিযোগ। শনিবার রাতে তৃণমূলের পার্টি অফিসে হামলা চালায় দুষ্কৃতীরা, ঝরে রক্ত, আক্রান্ত হন 2 তৃণমূল কর্মী। এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করে পুলিশ। অথচ ধৃতদের পরিবারের সদস্যদের দাবি তারাও তৃণমূল কংগ্রেসেরই কর্মী সমর্থক। আমার ছেলে তো তৃণমূল কংগ্রেস করে, কি নিয়ে সমস্যা হয়েছিল জানি না স্যার, আমরা কিছুই জানি না। রাত্রিবেলা 10টা নাগাদ 200-250 লোক এসে আমার বাড়ি, এই দেখতেই পাচ্ছেন কীরকমভাবে ভেঙেছে, গাড়ি বাড়ি দরজা সব ভেঙে তছনছ করে দিয়েছে, গেট ফেট সব। পুলিশকে জানিয়েছি যে এর আগেও আমাকে একবার ঠেট করে এসেছিল, প্লাস বাইক দিয়ে এসে একবার আমাকে পিছা করেছিল। এলে 3rd টাইম হলো যে আমার পার্টি বেশি এসে গুলি করা হলো। অবশ্যই সিন্ডিকেটার্স পরিমাস্ত আছে, কিছু গুন্ডারা এসব ধরনের কাজ করে ছদ্মবেশী তৃণমূল হয়ে কিছু করতে পারে, কিন্তু তৃণমূল তার সাথে কোনো যুক্ত নেই। শনিবার রাতেই শাসক দলের পার্টি অফিসে হামলায় অভিযুক্ত বিপ্র নারায়ণের বাড়ি এবং ধৃতরা যে ক্লাবের সঙ্গে যুক্ত সেখানে ভাঙচুর হয় বলে অভিযোগ। বিজেপি শেষ হয়ে গেছে, বিজেপি ব্যারাকপুর দমদম থেকে শেষ হয়ে গেছে। এখানে যে মাল উঠতো আপনি জানেন না, এখানে যে অর্জুন সিং এর সঙ্গে সাডে তুলতো, কামারহাটির কারা অর্জুন সিং এর সঙ্গে ছিল বা আছে আপনি জানেন না, পুলিশ জানে না। কামারহাটিতে তো গুলি মদন মিত্র ভাগ বাটোয়ারা নিয়ে চলেছে। ওখানে মদন মিত্র একটা কোম্পানি আছে, কামারহাটি বাঁচাও, কামারহাটি উন্নয়ন কমিটি, সেখানে ভাগ বাটোয়ারা নিয়ে আরো গুলি চলবে, ওয়েট করুন। শনিবার রাতেই সিন্ডিকেট ও প্রমোটিং নিয়ে ফেসবুক লাইভে একরাশ ক্ষোভ উগড়ে দেন মদন মিত্র। বেশ কিছু বাইরের ছেলে তারা এখানে মোটর বাইকে ঘুরছে, রথতলা মোড়ে দাঁড়িয়ে আমাদের ছেলেদের মধ্যে মিশে গিয়ে একটা উন্মত্ততা উত্তেজনা করার চেষ্টা করছে। মমতা ব্যানার্জির কাছে আমি আবেদন করছি, আপনি অবিলম্বে এই কামারহাটি এবং পুরো ব্যারাকপুরের খোল নলচে পাল্টে দিন প্রশাসনের। শনিবারের এই ঘটনায় তৃণমূল বিজেপির তরজা যখন তুঙ্গে উঠেছে, তখন শুটআউটের ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। আবির দত্ত, সমীরণ পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে কাল বিজেপির পুরসভা অভিযানের অনুমতি দিল না কলকাতা পুলিশ। জমায়েত করলেই মহামারী আইনে পদক্ষেপ নেওয়া হবে বলে জানালো লালবাজার। বিক্ষোভ কর্মসূচি হবেই, জানালেন দিলীপ ঘোষ। পুলিশ তার কাজ করবে, আমরা আমাদের দায়িত্ব পালন করব, আমাদের প্রোগ্রাম হবেই। নিষেধাজ্ঞা যারা ভঙ্গ করবেন, পুলিশ তার বিরুদ্ধে কড়া আইনগত ব্যবস্থা নেবে। বিধানসভা ভোটে হারের পর বিজেপির প্রথম বড় কোনো কর্মসূচি, কিন্তু তাতে মিলল না পুলিশের অনুমতি, জানিয়ে ফের একবার তুঙ্গে উঠছে শাসক বিরোধী চাপানুতর। ভুয়ো আইএস অফিসার, পুরসভার জয়েন্ট কমিশনারের মিথ্যা পরিচয়, পুরসভার অনুষ্ঠানকে নকল করে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন, বিদায়ী মেয়র ফেরাদ হাকিম ও অন্যান্য নেতামন্ত্রীদের সঙ্গে ছবি টুইট করা। ভুয়ো ভ্যাকসিনেশন সেন্টারের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের কীর্তিকলাপের শেষ নেই, কিন্তু পুরসভাকে এড়িয়ে এসব কিভাবে সম্ভব? প্রথম থেকে এই প্রশ্ন তুলে রাজ্য প্রশাসন ও শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি। প্রতিবাদে সোমবার কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক বিজেপি, কিন্তু তাতে অনুমতি দিল না কলকাতা পুলিশ। যদিও বিক্ষোভ কর্মসূচি থেকে সরে আসতে রাজি নয় বিজেপি। প্রোগ্রামটা করবেন নিশ্চিতভাবে। ভারতবর্ষের কোভিড পরিস্থিতি যে জাতীয় বিপর্যয়, এটা কারা ঘোষণা করেছে? স্বরাষ্ট্র দপ্তর, তারা এটাকে ন্যাশনাল ডিজাস্টার বলে ঘোষণা করেছে। পশ্চিমবাংলায় যেহেতু তাদের স্বপ্নে দেখা 200 আসন পায়নি, বিরোধী আসনে বসতে হচ্ছে, ফলে তারা আজকে উগ্র রাজনীতির পথ বেছে নেবে, করোনা বিধি মানবেন না। এই দায়িত্বহীন আচরণ থেকে তারা বিরত রাখুন, নইলে প্রশাসন যা পদক্ষেপ নেওয়ার প্রশাসন পদক্ষেপ নেবে এনডিএমএ অ্যাক্ট অনুযায়ী। লালবাজারের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারের নতুন স্বাস্থ্যবিধি মেনেই পুরসভার বাইরে বিজেপিকে বিক্ষোভ ও জমায়েত করার অনুমতি দেওয়া হয়নি। তারপরও জমায়েত করলে মহামারী আইনে পদক্ষেপ করা হবে। পুলিশ সূত্রে খবর, সোমবার বিজেপির পুরো অভিযান ঠেকাতে মোতায়েন থাকবে 1000 পুলিশ কর্মী। নেতৃত্বে থাকবেন একজন অ্যাডিশনাল কমিশনার পদমর্যাদার অফিসার, 2 জন জয়েন্ট কমিশনার পদমর্যাদার অফিসার এবং 8 জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। তৈরি রাখা হবে কিউআরটি, এইচআরএফএস ও জল কামান। পুলিশের ইচ্ছায় তো আমরা প্রোগ্রাম করছি না,
সাধারণ মানুষের উপরে যে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদে আমরা এখানে করব। বিরোধী পার্টির করার অধিকার আছে, সেটা আমরা করব। পুলিশ তার কাজ করবে, আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমাদের প্রোগ্রাম হবেই। রাজনৈতিক আন্দোলন সবাই করতে পারে, কিন্তু পরিবেশ সময় পরিস্থিতি তার উপর নির্ভর করে যে রাজনৈতিক আন্দোলনটা কখন হবে। প্রশাসন যেহেতু নিষেধাজ্ঞা আছে, কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার তার একটা নিষেধাজ্ঞা জারি করেছেন করোনা প্রভাবে, সেই নিষেধাজ্ঞা যারা ভঙ্গ করবেন পুলিশ তার বিরুদ্ধে কড়া আইনগত ব্যবস্থা নেবে। একজন নাগরিক হিসেবে আমি এটাই চাইব। পুলিশ যখন বিজেপির পুরো অভিযান ঠেকাতে মহামারী আইনকে হাতিয়ার করতে চাইছে, তখন পাল্টা প্রশ্ন তুলেছে বামেরা। সিজিও কমপ্লেক্সে মুখ্যমন্ত্রী এবং পিছন কয়েকশো তৃণমূলের বাহিনী তারা হাজির হলো কি করে? পুলিশ প্রশ্রয় দিল কি করে? পুলিশ গ্রেপ্তার করলো না কেন? সব মিলিয়ে সোমবার কলকাতা পুরসভার বাইরে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, ঋত্বিক মণ্ডল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সলিসিটর জেনারেল তুষার মেহতার অপসারণের দাবিতে সুর চড়াচ্ছে তৃণমূল। কাল রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার আগে পরপর টুইট তৃণমূল নেতৃত্বের। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অপসারণের রাজনীতি করার অভিযোগ তুলেছে বিজেপি। সলিসিটর জেনারেল তথা নারদ মামলায় সিবিআই এর আইনজীবী তুষার মেহতার অপসারণ চেয়ে সোমবার রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। তার আগে লাগাতার চাপ বাড়ানোর কৌশল নিল রাজ্যের শাসক দল। রবিবার এই নিয়ে পরপর টুইট করেন তৃণমূলের শীর্ষ নেতারা। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র থেকে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। টুইটে তুষার মেহতার অপসারণ দাবি করেন তারা। সলিসিটর জেনারেল তথা নারদ মামলায় সিবিআই এর আইনজীবী তুষার মেহতার সঙ্গে নারদ স্টিং অপারেশনে অভিযুক্ত শুভেন্দু অধিকারীর বৈঠকের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। টুইটে একটি ভিডিও প্রকাশ করে অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইট করে প্রশ্ন তোলেন, মাননীয় তুষার মেহতা, আপনাকে আরেকবার অনুরোধ করছি, ভালো করে ভাবুন শুভেন্দুর সঙ্গে আপনার দেখা হয়েছিল কিনা। আর নারদে সিবিআই এর এফআইআর এ নাম থাকা শুভেন্দুর আপনার বাড়িতে যাওয়াটাই কি প্রভাবশালী হিসেবে প্রভাব খাটানোর চেষ্টা নয়? সেক্ষেত্রেও গ্রেফতার হবে না কেন? আমি জানি যে একটা রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা চলছে, কিন্তু সেটা শুধু সলিসিটর জেনারেলকে সরাবার জন্য নয়, আরো বিষয় আছে সেখানে। যেমন রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগগুলো দেওয়া হবে। রাজ্যপালের অপসারণে তো মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি 3 বার আগে চিঠি দিয়েছেন, এরপরেও এই বক্তব্য থাকবে। এই নিয়ে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। এখন বাই ইলেকশন চাই আর সলিসিটর জেনারেলকে হাঁটানো চাই, এটাই হচ্ছে ইস্যু, যেটা সাধারণ মানুষের কিছু যায় আসে না। সলিসিটর জেনারেল থাকলেও কি গেলে আমাদের কিছু যায় আসে না, কিন্তু মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশন ইলেকশন হচ্ছে না, মানুষ পরিষেবা পাচ্ছে না, প্রতিনিধি নাই, তার কি হবে? সেটা নিয়ে কোনো কথা নেই, এর উত্তর আগে চাই। সলিসিটর জেনারেলের অপসারণের দাবিতে সোমবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় ও কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তার আগে এই ইস্যুতে চড়ছে বঙ্গ রাজনীতির পারদ। দীপক ঘোষ ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। উত্তরপ্রদেশে ভোটের আগে গণপিটুনির সমালোচনায় মোহন ভাগবত। যারা গণপিটুনিতে ইন্ধন দেয় তারা হিন্দুত্ব বিরোধী। রাজনীতি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে না, রাজনীতি ঐক্যকে ধ্বংস করে, মন্তব্য সংঘপ্রধান মোহন ভাগবতের। कुछ काम ऐसे है जो राजनीति बिगाड़ देती है। मनुष्यों को जोड़ने का काम राजनीति से होने वाला नहीं है। राजनीति चाहे तो उस पर असर डाल सकती है, बिगाड़ सकती है, उतनी मात्रा में राजनीति की चिंता लोगों को जोड़ने वालों को करनी पड़ती है। इसलिए हम कहते हैं कि हिंदुस्तान हिंदू राष्ट्र है, गौ माता पूज्य है, लेकिन लिंचिंग करने वाले ये हिंदुत्व के खिलाफ जा रहे हैं। রাজনীতিই পারে মানুষকে ঐক্যবদ্ধ করতে, তবে বিজেপি পারে না, খোঁচা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। রাজনীতি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে না, এটা ভুল। রাজনৈতিক দল 100 বার ঐক্যবদ্ধ করতে পারে, মানুষের লড়াই করতে পারে রাজনৈতিক দল, কিন্তু সেটা বিজেপির মতো দল পারে না। যারা ধর্মের ভিত্তিতে বিভেদ করে, জাতপাত বর্ণের ভিত্তিতে বিভেদ করে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ওরা মানুষকে এক করতে পারে না। কিন্তু তৃণমূল কংগ্রেস বা এরকম আরো অনেক দল আছেন, সারা ভারতবর্ষের কথা আমি বলছি, যে যারা কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ করেন, তারা ধর্মনিরপেক্ষ। উত্তরপ্রদেশের জঙ্গল রাজ চলছে, গণপিটুনি থেকে গঙ্গায় কোভিডের দেহ ফেলা, জঙ্গল রাজ চলছে। সে ব্যাপারে উনি যেটা বলছেন ওনার মত, কিন্তু যেখানে অন্য রাজনৈতিক দল বা আমি তৃণমূল কংগ্রেসের কথা বলতে পারি, যারা সারা মানুষকে এক করে রাখে, ফলে একেবারে এক বাক্যে রাজনীতি মানুষকে এক করতে পারে না, এইটা আমি সমর্থন করতে পারছি না।
যারা আরএসএস এর আদর্শে বিশ্বাসী তারাই তো গণপিটুনির কারিগর, কটাক্ষ সুজন চক্রবর্তীর। মোহন ভগবতের আরএসএস এর ভাবধারায় যারা বড় হচ্ছেন বা বড় হয়েছেন তারাই তো সবচাইতে বেশি মদতদাতা গণপিটুনির। মদতদাতার মধ্যে তো প্রধানমন্ত্রী কিংবা অমিত শাহকেও বাদ দিতে পারবেন না। আর যেটা কারণে হয়তো উনি বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গণপিটুনির একজন বড় মদতদাতা, পরপর যখন ঘটনা ঘটেছে কোনো অ্যাকশন নেননি, বরং এমন ভাবে চলেছেন যাতে সব প্রশ্রয় পেয়েছে। তোমার ফ্রিজের মধ্যে কিসের গন্ধ পাওয়া যাচ্ছে, অতএব তোমায় পিটিয়ে মেরে দেবো। তোমার টিফিন ক্যারিয়ার মধ্যে কি আছে, অতএব তোমায় পিটিয়ে মেরে দেবো। শুধু গণপিটুনি না, তারও মধ্যে কতগুলো নির্দিষ্ট ইঙ্গিতকে সঙ্গে রেখে গণপিটুনি, এটা যারা সবচাইতে বেশি মদত দিচ্ছেন তারা মোহন ভাগবতের মদত পেয়ে থাকেন। মোহন ভাগবত কি সেটাকে অস্বীকার করবেন? অ্যাকশন নেবেন? নেবার কি বন্দোবস্ত, সুযোগ, হিম্মত আছে? যদি না থাকে তাহলে ভোটের জন্য এসব কথা বলা বলে লোকে মনে করবে। জনসাধারণের দুর্দশা বাড়াতে কেন্দ্র কঠোর পরিশ্রম করছে। পেট্রোল ডিজেলের অগ্নিমূল্য নিয়ে টুইটারে মোদী সরকারকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উল্টো দিকে মানুষের দুর্ভোগ কমাতে ট্রেন মেট্রো চালুর দাবি তুলল বিজেপি। বামেদের নিশানায় আবার কেন্দ্র রাজ্য দুই সরকারই। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জেলায় ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম। এবার প্রহর গুনছে কলকাতা। জ্বালানির দামের জ্বালায় মধ্যবিত্ত যখন জ্বলছে, তখন দাম বৃদ্ধি নিয়ে একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত শাসক ও বিরোধী দল। সমালোচনা করা খুব দরকার আছে, ওনাদের করছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজে যে শেষ টাকা নিচ্ছেন না, সেটাকে যদি কমে দিতেন তাহলে নিশ্চিতভাবে কেন্দ্র সরকার বিনা পয়সা রাশন দিচ্ছে, বিনা পয়সা ভ্যাকসিন দিচ্ছে, তো টাকাটা কোথা থেকে আসবে? বারবার বলছে রাজ্যগুলো কমাক ভ্যাট, ও তো জানেও না, ও ভ্যাট কোনটা শেষ কোনটা সেটাও জানে না। এখানকার যিনি দায়িত্বে আছেন তিনি বলছিলেন রাজ্যগুলো শেষ নিচ্ছে, রাজ্য শেষ নেয় না, রাজ্য ভ্যাট নেয়। ভ্যাট কোনটার শেষ কোনটা ওগুলো জানুক আগে, প্রশিক্ষণ শিবির টিবির দেওয়ার করার আগে। মোদী সরকারের আমলে বর্তমানে লিটার প্রতি পেট্রোলের দাম 100 টাকার আশপাশে ঘোরাফেরা করছে, কিন্তু ইতিহাস বলছে দেশে পেট্রোল বা ডিজেলের এই পরিমাণ মূল্যবৃদ্ধি আগে কোনো দিন হয়নি। 2008 সালে ইউপিএ আমলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল পিছু $145। সেই সময় কলকাতায় 1 লিটার পেট্রোলের দাম ছিল 50 টাকা 62 পয়সা আর লিটার প্রতি ডিজেল 34 টাকা 86 পয়সা। কিন্তু বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দর প্রতি ব্যারেল $75 থেকে $76 মধ্যে ঘোরাফেরা করছে, অর্থাৎ 2008-এর তুলনায় প্রায় অর্ধেক। কিন্তু সেখানে রবিবার কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে 99 টাকা 45 পয়সা, ডিজেল 92 টাকা 27 পয়সা। এই প্রেক্ষাপটে মোদী সরকারের কড়া সমালোচনা করেছে তৃণমূল। কটাক্ষের সুরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন, জ্বালানির দাম যখন ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে গেছে, তখন জনসাধারণের দুর্দশা বাড়াতে কেন্দ্র কঠোর পরিশ্রম করছে বলে মনে হচ্ছে। 2020 থেকে অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। দেশবাসীর দাবিগুলিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর পুরনো খেলা চলছে। টুইটের একেবারে শেষে তৃণমূল সাংসদ লিখেছেন, #মোদিবাবু পেট্রোল বেকাবু। শাসক দল যখন পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠা নিয়ে সরব হয়েছে, তখন মানুষের ভোগান্তি কমাতে ট্রেন মেট্রো চালু করার দাবিতে সরব হয়েছে বিজেপি। আমাদের মাননীয় সাংসদ স্বপনদা লিখেছেন চিঠি মেট্রো চালাবার জন্য, ট্রেন চালানোর জন্য। আর সরকার জানে সবই, রাজ্য সরকার না চাইলে কেন্দ্র সরকার কি করে জোর করে চালাবে? পেট্রোল ডিজেলের দামের সাথে এর তো কোনো সম্পর্ক নেই। বাস মালিকরা প্রাইভেট বাস চালাচ্ছে না, তার কারণ ডিজেলের দাম অসম্ভব বেশি। এর বিরুদ্ধে জনবিক্ষোভ না হলে এটা বন্ধ হবে। জ্বালানির দাম আকাশ ছোঁয়া নিয়ে কেন্দ্র রাজ্য উভয় সরকারকে বেঁধেছে বামেরা। মমতার গভর্নমেন্ট আসার পর পেট্রোপণ্যে রাজ্য সরকারের যে ট্যাক্স, সেটার বাড়তি আদায় হয়েছে প্রায় 2 লক্ষ কোটি টাকা। কোথায় হিসেব কোথায়? দিল্লি চুষে নিচ্ছে, সমান তালে রাজ্য চুষে নিচ্ছে। কিন্তু রাজনৈতিক নেতাদের এই আকচিতে কোনো আগ্রহ নেই সাধারণ মানুষের। তাদের দাবি একটাই, নিয়ন্ত্রণে আসুক পেট্রোল ডিজেলের দাম। দীপক ঘোষ, সৌরভ বন্দ্যোপাধ্যায়, সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ। রাফাল দুর্নীতির অভিযোগে ফের জেপিসি বা যৌথ সংসদীয় কমিটির তদন্তের সওয়াল রাহুল গান্ধীর। পাল্টা তার বিরুদ্ধে নিম্নমানের রাজনীতি করার অভিযোগ তুলেছে বিজেপি।
রাফাল চুক্তি নিয়ে ফ্রান্সে বিচার বিভাগীয় তদন্তের বিষয়টি সামনে আসার পর রবিবার এ নিয়ে আরও চাপ বাড়ালো কংগ্রেস। এবার জেপিসি বা যৌথ সংসদীয় কমিটির তদন্তের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন টুইটে তিনি প্রশ্ন তোলেন, জেপিসি বা যৌথ সংসদীয় কমিটির তদন্তের জন্য মোদী সরকার কেন তৈরি নয়? আমজনতার মতামত জানতে চেয়ে 4টি অপশনও দিয়েছেন কংগ্রেস সাংসদ। সেগুলি হলো অপরাধবোধ, বন্ধুদের বাঁচানোর জন্য, জেপিসির রাজ্যসভার আসন চাই না, উপরের সব বিকল্পই ঠিক। अगर हिम्मत है तो यह बताएं कि 526 करोड़ 570 करोड़ में जो विमान आना था वो 1670 करोड़ में क्यों आया? 126 जो विमान आने थे उनको घटाकर 36 क्यों किया गया? क्यों वो क्लॉज हटाए गए जिसमें भ्रष्टाचार न होने की बात रखी गई थी, जिसमें मिडिलमैन न होने की बात रखी? রাফাল চুক্তি নিয়ে ফ্রান্সে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়ার পরই সুর চড়াতে শুরু করেছে কংগ্রেস। তাৎপর্যপূর্ণভাবে এদিন ইনস্টাগ্রামে এই ছবিটি শেয়ার করেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর শেয়ার করা এই ছবিটি রিটুইট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, 2019-এর দৌড়ে হেরে রাহুল গান্ধী এখন নিম্নমানের রাজনীতি করছেন। দেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছেন, তবু এই ইস্যুকে সামনে রেখে 2024-এর ভোটে লড়াইয়ে তাকে স্বাগত জানাই। ফরাসি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতের সঙ্গে 59,000 কোটি টাকা রাফাল চুক্তির ক্ষেত্রে দুর্নীতি ও মধ্যস্থতাকারীকে আর্থিক সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগে তদন্তে নির্দেশ দিয়েছে ফরাসি আর্থিক অপরাধ দমন সংক্রান্ত বিভাগ। দাসো অ্যাভিয়েশনের বিরুদ্ধে চুক্তির মধ্যস্থতাকারীকে ভারতীয় মুদ্রায় প্রায় 9 কোটি টাকা পাইয়ে দেওয়ার অভিযোগের ভিত্তিতেই তদন্তে নির্দেশ দিয়েছে ফ্রেঞ্চ পাবলিক প্রসিকিউশন সার্ভিসেস বা পিএনএফ। এরপর থেকেই এখন বিরোধীদের নিশানায় মোদী সরকার। যত রকমের কেলেঙ্কারি আছে সমস্ত করার জন্য বিজেপি একদম মাস্টার মাইন্ডেড। এত করাপ্টেড কেন্দ্রীয় সরকার হয়ই না। নরেন্দ্র মোদীর যত দাড়ি বাড়ছে তত ওনার অপদার্থতাও বাড়ছে আর করাপশনও বাড়ছে। Rafale deal was open deal. It was a no corruption or no deviations or no floating of norms were found by Supreme Court. So therefore, again taking up this issue by the Congress party shows that they have no issues to fight with Narendra Modi's government. 19 জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে রাফাল ইস্যুতে মোদী সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এবিপি আনন্দ। সোশ্যাল মিডিয়ায় লাগাতার কুরুচিকর পোস্ট, বর্ণবিদ্বেষমূলক মন্তব্য, অভিনেত্রী শ্রুতি দাসের অভিযোগের ভিত্তিতে লালবাজারে সাইবার সেলে রুজু হলো একাধিক মামলা। গায়ের রং, যাতে মানুষের কোনো হাত নেই, অথচ তা নিয়ে মানুষে মানুষে বিদ্বেষের শেষ নেই। 21 শতকেও গায়ের রং নিয়ে বিদ্রূপ কটূক্তির মুখে পড়তে হচ্ছে অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক কুরুচিকর মন্তব্য, অশোভন মিম। অবশেষে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। তার অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকটি মামলা রুজু করল লালবাজারের সাইবার সেল। বছর দুয়েক আগে বাংলা ধারাবাহিকে অভিনয় জীবন শুরু করেন শ্রুতি। কিছুদিনের মধ্যেই খ্যাতি বাড়তে থাকে তার, কিন্তু এরই মধ্যে অভিনেত্রীকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবারই পুলিশের কাছে 7 জনের নাম উল্লেখ করে অভিযোগ জানান শ্রুতি। শনিবার লালবাজারের আধিকারিকরা কথা বলেন শ্রুতির সঙ্গে। এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন, অপরাধমূলক ষড়যন্ত্র, হুমকি, ভয় দেখানো, অনুসরণ, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলেও সিনেমা এবং অন্যান্য প্রজেক্টে একসঙ্গেই কাজ করব, পাশাপাশি বসে ভিডিও বার্তা আমির কিরণের। आपने सुना होगा हमारे बारे में, कल आपने सुना होगा, पढ़ा होगा, हमारी अनाउंसमेंट आई थी किरण जी और मेरी। तो आप लोग को दुख भी हुआ होगा, अच्छा नहीं लगा होगा, शौक लगा होगा। और हम बस इतना आपको कहना चाहते हैं कि हम लोग दोनों बहुत खुश हैं और हम एक ही परिवार हैं। हमारे रिश्ते में चेंज आया है, लेकिन हम लोग एक दूसरे के साथी हैं। तो आप लोग ऐसा कभी मत सोचिएगा। तो हम लोग हमेशा फैमिली रहेंगे और आप लोग हमारे लिए आप दुआ करिए, प्रार्थना करिए कि हम खुश हों। और बस यही कहना था हम लोग को।